সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আমরা ধারাবাহিকভাবে পড়ছিলাম বার্ট্রান্ড রাসেলের দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। এর আগের 3টা পর্বে আমরা জেনেছি যে মানুষ কিভাবে দুঃখী হয়। এবারে আমরা চলে এসেছি 2য় অধ্যায়ে, এবং এই 2য় অধ্যায়ে রাসেল বলার চেষ্টা করেছেন যে মানুষ কিভাবে সুখী হতে পারে। 5টা পয়েন্টের মধ্যে দিয়ে রাসেল আমাদেরকে বুঝিয়ে দেবেন যে মানুষের সুখী হওয়ার উপকরণগুলো কি কি, এবং এর মধ্যে দিয়েই এই এপিসোড 4-এর মধ্যে দিয়েই আজকে আমরা এই বইটি পড়া শেষ করব। আমরা এর পরের এপিসোডে অন্য কোনো নতুন বই নিয়ে হাজির হব। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার প্রথম অনুভূতিটা কি? তার প্রথম অনুভূতি হচ্ছে শক্তি প্রয়োগ করা। সে প্রবল শক্তি প্রয়োগ করে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে। এটা কেউ তাকে বলে দেয় না, এটা তার ভেতরে লুকায়িত একটা ফিলিংস। তো প্রত্যেকটা মানুষের ভেতরেই এই শক্তিটা লুকানো থাকে, কিন্তু কেউ এটা জানি না এবং কেউ এটা বিকশিত করি না, অথবা কেউ এই শক্তির কথা ভুলে যায়। যে মানুষটা তার ভেতরের এই শক্তিকে বুঝতে পারে এবং একে কাজে লাগাতে পারে এবং একে দক্ষতায় পরিপূর্ণ করতে পারে, সেই মানুষটি হলো সুখী। সুখ 2 রকম। মানুষ কিভাবে সুখী হতে পারে? 2 রকমভাবে মানুষ সুখী হতে পারে। একটা হলো শারীরিকভাবে, একটা হলো মানসিকভাবে। শারীরিক সুখ কি? শরীর চালিয়ে, শরীরকে কাজে লাগিয়ে যে সুখটা পাওয়া যায় সেটাই হচ্ছে শারীরিক সুখ। একজন শ্রমিক যে কূপ খনন করে এবং কূপ খনন করে পাথর সরিয়ে সেখান থেকে পানি তুলে নিয়ে আসে, পানি বের করে নিয়ে আসে, সেখান থেকে সে একটা তীব্র শারীরিক আনন্দ পায় এবং তার মনে হয় যে এই পাথর সরিয়ে দেওয়াটাই হলো তার কাজ। কিংবা কোনো মালি যে সারাদিন দিনভর বাগানে কাজ করছে কিন্তু খরগোশ এসে তার গাছ খেয়ে যাচ্ছে, সে যখন এই খরগোশের পিছনে তাড়া করে এবং খরগোশকে বাগান থেকে বের করে দেয়, এবং এতে করে তার শরীরের মধ্যে এক ধরনের সুখ পায়। আর মানসিক সুখ কি? মানসিক সুখ হচ্ছে একজন ডক্টর রোগীর শরীর থেকে জীবাণু তাড়াচ্ছেন, এবং এই জীবাণু তাড়ানোর জন্য তাকে নানা রকম চিন্তা ভাবনা এবং বিভিন্ন রকমের প্ল্যান প্রোগ্রাম, তার অর্জিত শিক্ষা, গবেষণা সব কিছু এখানে ঢেলে দিতে হচ্ছে। এবং যখন এই জীবাণু দূর হচ্ছে কোনো রোগীর শরীর থেকে, তখন সেই ডক্টরটি এক ধরনের মানসিক সুখ পাচ্ছেন। তো তেমনি যে মানুষটা লিখতে পছন্দ করেন তিনি কবিতা লিখে সুখ পাচ্ছেন, গল্প লিখে সুখ পাচ্ছেন, বা কথা শিল্প করে সুখ পাচ্ছেন। আবার যে মানুষটা গান করতে পছন্দ করে সে গান করে সুখ পাচ্ছে। তো রাসেলের কথা মতো মানুষের শারীরিক সুখ এবং মানসিক সুখ, এই 2 রকম সুখের মধ্যে যারা সাধারণত নিরক্ষর তারা শারীরিক সুখটাকে বেশি উপভোগ করে, এবং যারা স্বশিক্ষিত বা অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ তারা মানসিক সুখটাকে বেশি উপভোগ করে। সুখের একটা গোপন রহস্য হচ্ছে নিজের সম্পর্কে খুব উঁচু ধারণা পোষণ করা নয়। নিজে যারে বড় বলে বড় সে নয়, অন্য যাকে বড় বলে বড় সেই হয়। তো নিজেকে যখন বিশাল কোনো কিছু ভেবে বসা যায়, সেখান থেকে প্রকৃত সুখ আসে না। সেই সুখটা একসময় বিষণ্ণতা এবং হতাশার মধ্যে চলে যায়, এবং তার পেছনে বিশদ ব্যাখ্যা আছে। তবে আবার এর চাইতে নিচে হীনমন্যতা বোধ, সেটাও কিন্তু আবার খারাপ। সো রাসেল বলছেন যে হীনমন্যতা বোধ এটাও থাকা যাবে না, আবার একেবারে মহৎমন্যতা বোধ এটাও থাকা যাবে না। এই দুটোর ঠিক মাঝামাঝি একটা জায়গায় যদি স্টে করা যায় এবং যদি একটা ব্যালেন্স করা যায়, তাহলেই মানুষ সুখী হতে পারে। রাসেল শিল্পীদের দুঃখ নিয়ে অনেক কথা বলেছেন, যে শিল্পীরা সাধারণত এত সাধনা করেন, এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় উন্নীত করেন, কিন্তু তারা সাধারণত সুখী হতে পারেন না। কেননা প্রথমত তার সাধনা নিয়ে নিজের ভেতরেই এক ধরনের অতৃপ্তি বোধ কাজ করে, এবং তার পাশাপাশি আছে আবার জনসাধারণের বিদ্রূপ, রিজেকশন বা উপহাস। এই যে একটা দ্বান্দ্বিক মনস্তাত্ত্বিক অবস্থার মধ্যে শিল্পীর বসবাস, সেই শিল্পী আবার ঠিকঠাক মতো শ্রদ্ধাও পায় না, মানুষের সম্মানও পায় না। এরা সবচেয়ে বড় লোকের হাতি পোষার মতো শিল্পীরা হয়ে যায় বড় লোকের হাতের খেলার পুতুল। এখানে রাসেল চমৎকার করে বলছেন যে শিল্পীদেরও টাকার প্রয়োজন,
তাদেরও টাকার প্রয়োজন, কিন্তু তাদের বেশি প্রয়োজন হলো সম্মান এবং শ্রদ্ধার এবং প্রশংসার। সে তার কাজের অ্যাকচুয়াল প্রশংসা চায়, তাহলেই কিন্তু তার জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায়। রাসেলের হ্যাপিনেস দুই ধরনের, একটা হচ্ছে প্লেন হ্যাপিনেস, আর একটা হচ্ছে ফ্যান্সি হ্যাপিনেস। প্লেন হ্যাপিনেস হচ্ছে হ্যাপিনেস অফ হার্ট, আর ফ্যান্সি হ্যাপিনেস হচ্ছে হ্যাপিনেস অফ মাইন্ড। প্লেন হ্যাপিনেস সবার জন্য, কিন্তু ফ্যান্সি হ্যাপিনেস গুটি কতক মানুষের জন্য। চলুন চলে যায় রাসেল যে 5টি পয়েন্টের ওপর আলোকপাত করে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কীভাবে আমরা সুখী হতে পারি। প্রথমে আমরা আলোচনা করব জেস্ট, তারপর এফেকশন, তারপর ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, এবং তারপরে চলে যাব ওয়ার্ক, এবং সর্বশেষে চলে যাব এফোর্ট অ্যান্ড রেজিগনেশন। প্রথমে চলে যাচ্ছি জেস্ট। খাদ্যের সাথে মানুষের ক্ষুধার যে সম্পর্ক, উৎসাহের সাথে জীবনের সেই সম্পর্ক। তো রাসেল এখানে খুব মজা করে ঠিক খাদ্য গ্রহণ করার উদাহরণ দিয়ে জীবনের চাহিদাগুলো বিবৃত করেছেন। কিছু মানুষ আছে এরা খাওয়া দাওয়াকে একেবারে একঘেয়েমি বলে মনে করে। তিনি বলছেন যে কারণ এরা জীবনে না চাইতেই সব কিছু পেয়ে যায়, এবং না চাইতে এত কিছু যারা পেয়ে গেছে যে তাদের আর ভালো লাগে না, ওটাকে একঘেয়েমি মনে হয়। মানে খাবার টেবিলে প্রতিদিন নতুন নতুন খাবার, প্রচুর খাবার তারা দেখছে, তাদের ছোটবেলা থেকে তাদের জীবনে একই রকমভাবে ধারাবাহিকভাবে এই জিনিসটা তারা দেখে গেছে, কাজেই এতে করে তাদের ভালো লাগে না। এই অবস্থা চলতে থাকলে ধীরে ধীরে একটা মানুষ ধীরে ধীরে একঘেয়েমি থেকে ধীরে ধীরে সে হতাশার মধ্যে চলে যায়। আরও এক ধরনের মানুষ আছে যারা খুব আনন্দ নিয়ে খাদ্য গ্রহণটা শুরু করে প্রথমত, কিন্তু ধীরে ধীরে খেতে খেতে তাদের আর সেটা ভালো লাগে না। তার মানে এখানে তিনি বোঝাতে চাচ্ছেন যে একই জিনিস একজন মানুষের খুব বেশি দিন ভালো লাগে না, তাদের রুচির চেঞ্জ হয়, রুচি বদলায়, এবং তাদের ইচ্ছে করে আরও নতুন নতুন খাবারের স্বাদ গ্রহণ করতে, এবং নতুন তারা ভাবে যে হয়তোবা নতুন কিছু তাদের জীবনে আসলে বোধহয় তারা সুখী হবে, কিন্তু আসলে সেটাও নয়। আমরা আরও পরে আসছি সত্যিকারী সুখী খাদক আসলে কে। তৃতীয় নাম্বার ব্যক্তির দিকে চলে যাই। এই ধরনের ব্যক্তিরা হচ্ছে যে যারা ভালোও লাগে না মন্দও লাগে না, খাইতে হয় বলে খায়। তার মানে এদের কাছেও জীবন এক ধরনের খুবই এমন একটা ব্যাপার যে বাঁচতে ভালোও লাগে না, চলে যাওয়াও যায় না, বা কোনো কিছুই ভালো লাগে না। এই যে কোনো কিছুই ভালো না লাগা, এটা কিন্তু একটা খুব বড় সমস্যা। এটা ধীরে ধীরে মানুষের এক ধরনের ডিসঅর্ডারে পরিণত হয়, এবং সে নিজেও বুঝতে পারে না যে সে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ডিপ্রেশনের মধ্যে বসবাস করছে। সে শুধু কারণগুলো খুঁজতে থাকে এবং আরও নতুনত্ব খুঁজতে থাকে, কিন্তু তার কোনো কিছুই ভালো লাগে না। এরপরে আরেক ধরনের মানুষের কথা রাসেল এনেছেন, যেটা হচ্ছে যে যারা রাক্ষসের মতো খায়, মানে যা পায় তাই খায়, সামনে যা পাচ্ছে তাই সে বুভুক্ষর মতো খেয়ে নিচ্ছে। মানে জগতের সব কিছুর প্রতি তাদের লোভ, তাদের সব কিছুই চাই, তাদের যা দেখছে তাই তাদের চাই। এই ধরনের মানুষেরা তো আরও বেশি ডিপ্রেশনের দিকে যাওয়ার সম্ভাবনা 100%। মানে জগতে সব কিছুর প্রতি লোভ যে মানুষটার, সে মানুষটা কিছুতেই হ্যাপি হতে পারে না। এরপরে যে ধরনের আরেক ধরনের মানুষ আছে যারা হচ্ছে যে ডাক্তারের কথা মতো শরীরটাকে ঠিকঠাক রাখতে, সুস্থ রাখতে খাবার খায়, পরিমিত খাবার খায়, যা তাদের খাওয়া চলে তাই খায়। মানে এরকম একটা জীবন আর কি। এই জীবনটাও খুব একটা সুখের জীবন নয়, এই জীবনটাও একটা হতাশাজনকই জীবন। শুধুমাত্র যেই মানুষগুলোর মধ্যে পরিমিতি বোধ আছে, তারা ক্ষুধা পেলে খায়, এবং তাদের এই খাদ্য গ্রহণের মধ্যে কোনো বাহুল্যতা নেই, এবং তারা একটা নিয়ন্ত্রণ মেনে তাদের শরীরের জন্য যতটুকু খাবার প্রয়োজন, যেই খাবারটা প্রয়োজন, এবং যখন ক্ষুধা লাগছে তখনই তারা সেই খাবারটা গ্রহণ করছে, এবং এটা গ্রহণ করে তারা আনন্দিত হয় এবং তারা সুখ পায়। তারা খুব রুচি নিয়ে ওইটুকু খাবারই তারা গ্রহণ করে। এই মানুষগুলোই হচ্ছে প্রকৃত সুখী মানুষ। মানে জীবন সম্পর্কে একটা পরিমিতি, একটা শৃঙ্খলিত জীবন, যে জীবনে আনন্দ, দুঃখ, কষ্ট, আনন্দ সব মিলিয়েই যে জীবনটা একটা মানুষ মেনে নিতে পারে, একটা ডিসিপ্লিনড লাইফ,
এটাকেই রাসেল বলছেন যে তারা সুখী হতে পারে। জীবনে সুখী হতে গেলে নতুন নতুন কাজ করতে হবে, নতুন নতুন বিষয়ে উৎসাহ জাগাতে হবে। উৎসাহ একেবারে নষ্ট হয়ে গেলে সেই জীবন কোনো জীবনই না, সেটা একটা বিশৃঙ্খল জীবন, যে জীবনে কোনো উৎসাহ নাই, কাজের উৎসাহ নাই, কোনো কিছু করার উৎসাহ নাই, সেই জীবনটা আসলে কোনো ভালো কিছু নয়। জীবনে যদি উৎসাহ না থাকে তাহলে নতুন কাজ আসবে না, নতুন কাজ না আসলে ডেভেলপ হবে না, দক্ষতা বৃদ্ধি হবে না, মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে যাবে। সো নতুন নতুন মানুষের সাথে মিশতে হবে, নতুন নতুন কাজ শিখতে হবে, নতুন নতুন জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে। মেইনলি নতুন কিছু শেখা, এটাই হচ্ছে একটা মানুষের ভেতরে উৎসাহ জাগিয়ে তোলে। সো প্রতি মুহূর্তে নতুন কিছু শিখতে হবে। কোথায় যেন শুনেছিলাম যে একজন বলেছিলেন যে বয়স বাড়ে না, বয়স বাড়ে না কী করলে, কয়েকটা কারণের মধ্যে একটা কারণ ছিল যে আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখেন তাহলে আপনার বয়স সহজে বাড়বে না। তো এই যে নতুন কিছু শিখতে হবে। আর যদি তা না হয়, যদি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, ধীরে ধীরে চারপাশের গণ্ডি থেকে বেরিয়ে এসে একা হয়ে যায়, তাহলে ধীরে ধীরে একটা মানুষ ইন্ট্রোভার্ট হয়ে যায় এবং তার বিকাশ বন্ধ হয়ে যায়, সব কাজ থেকে তার উৎসাহ নষ্ট হয়ে যায়। ড্রাগস, ড্রিঙ্কস, মাদক এগুলো যারা গ্রহণ করে ধীরে ধীরে তাদেরও উৎসাহ বা জেস্ট কমে আসতে থাকে। এগুলো শরীর থেকে এই উৎসাহের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে। সো এগুলো থেকে, মাদক থেকে অবশ্যই আমরা দূরে থাকার চেষ্টা করব এবং একটা সুস্থ জীবনযাপন করার চেষ্টা করব। সমাজের পুরুষ মহিলা উভয়েরই প্রচুর উৎসাহ থাকা দরকার বলে রাসেল মনে করছেন। কিছু আমাদের সমাজে দেখা যায় যে মহিলারা বই পড়া, কোনো কাজ করা, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, আন্তর্জাতিক বিষয় এগুলো থেকে বিমুখ। তারা খুব বেশি এই সমস্ত আলোচনায় আসতে চান না, নিজেদেরকে গুটিয়ে রাখেন শুধু। তো এই যে উৎসাহের ঘাটতি, উৎসাহের কমতি, এগুলো আসলে তাদের মানসিক, তাদের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট হয় না বলে, দক্ষতা বাড়ে না বলে তারা ধীরে ধীরে একটা হতাশা, একটা ডিপ্রেশনের মধ্যে যায় বা যেতে পারে। একটা ধীরে ধীরে বয়স বাড়লে এই মানুষগুলো ডিপ্রেশনের দিকে চলে যেতে পারে। তো এখানে এই বইটাতে এটাই বলা হয়েছে যে নারী পুরুষ উভয়েরই প্রচুর উৎসাহ থাকা দরকার, নইলে তারা সুখী হতে পারবে না। চলুন আমরা চলে যাই অ্যাফেকশন, প্রেম বা ভালোবাসা। মানুষ তখনই দুঃখী অনুভব করে যখন সে ভাবে যে তাকে কেউ ভালোবাসে না। এই যে একটা বোধ, এই বোধের পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। এই দ্য হ্যাপিনেস বইটার বিভিন্ন জায়গায় পড়তে পড়তে আমি দেখেছি যে রাসেল বারবার যে কথাটি বলার চেষ্টা করেছেন যে চাইল্ডহুড ট্রমা, মানে ছোটোবেলার কোনো গভীর ক্ষত মানুষকে পরবর্তী জীবনে ভীষণভাবে দুঃখী করেছে, এই কথাটি উনি বারবার বলার চেষ্টা করেছেন। তো এফেকশন, প্রেম বা ভালোবাসার এই পর্বে এসে উনি বলছেন যে মানুষের যখন চাইল্ডহুড ট্রমা থেকে, উদাহরণ হিসেবে বলা যায় যে কোনো বাবা মায়ের মধ্যে ঝগড়া, তাদের বিবাহ বিচ্ছেদ বা পারিবারিক অশান্তি, বিশৃঙ্খল পরিবার, সেখান থেকে একটা শিশুর মধ্যে চাইল্ডহুড ট্রমা সৃষ্টি হয় এবং সে এটা দেখে একটা আতঙ্কিত মন নিয়ে সে ধীরে ধীরে বড় হয় এবং বড় হতে হতে তার মনের মধ্যে একটা কোর বিলিফ জন্মগ্রহণ করে যে এই পরিবেশে সে একটা অযোগ্য মানুষ, তাকে কেউ ভালোবাসে না। এই বিশৃঙ্খল পরিবেশের মধ্যে সন্তানদের প্রতিও আসলে বাবা মারও সেরকম মনোযোগ থাকে না। তো এই সন্তানরা তারা মনে করে যে বিলিফটা তাদের মধ্যে গ্রো করে যে তারা আসলে অযোগ্য এক ধরনের প্রাণী, তাদেরকে বাবা মা ভালোবাসে না, জগতের কেউই ভালোবাসে না, আসলে তাদেরকে ভালোবাসা যায় না। এবং তার পরের স্টেজে তাদের মধ্যে এক ধরনের নেগেটিভ আচরণ ধীরে ধীরে গ্রো করে। তারা নিজেকে শো অফ করার চেষ্টা করে, অনেকে ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করে, কেউ পয়সা খরচ করে ভালোবাসা কিনতে চায়, কিন্তু তারা দেখে যে ভালোবাসা আসলে এটা তো কেনার জিনিস নয়, এটা কিনতে পাওয়া যায় না।
কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। দেখা যায় যে এই মানুষগুলো মোটেও আত্মবিশ্বাসী নয় এবং আরও পরবর্তী জীবনে গিয়ে যে সিমটমগুলো বা যে উপসর্গগুলো ফুটে ওঠে সেটা হচ্ছে যে অনেকেই আর তার পার্টনারকে ভালোবাসতে পারে না বা তার প্রেমের সম্পর্কে স্থির বা স্থায়ী হতে পারে না। সেখানে দেখা যায় যে বারবার রিলেশন ভেঙে যাচ্ছে এবং একটা রিলেশন থেকে আরেকটা রিলেশনে যাচ্ছে এবং ঠিক সেই একই রকম বিশৃঙ্খলা একই রকম ঝগড়াঝাটির মধ্যে দিয়ে তার সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। সে তার পার্টনারকে বিশ্বাস করতে পারছে না, তার ভীষণভাবে অবিশ্বাসী একটা মন তৈরি হয়ে যায়, সন্দেহ প্রবণ একটা মন তৈরি হয়, তার আত্মবিশ্বাস কম থাকে এবং তার মনে হতে থাকে যে তার পার্টনার তাকে ঠকাচ্ছে, সে তাকে ভালোবাসে না। এগুলো আসলে সবই তার মনের একটা ওই যে প্রথম থেকে তৈরি হয়ে আসা যে মানসিক অবস্থা, যে মনস্তাত্ত্বিক অবস্থা, সেগুলির একটা বহিঃপ্রকাশ। তো এই অবস্থা থেকে এই অবস্থায় আসলে মানুষ কখনো সুখী হতে পারে না। সে ভাবে যে তার জীবনটাই ব্যর্থ, এই পৃথিবীতে তার জন্মানোটাই ভুল হয়েছে। এই ব্যর্থ করতে করতে আসলে সে ধীরে ধীরে একটা ব্যর্থ মানুষেই পরিণত হতে শুরু করে। কিন্তু সে যদি আসলে সাহসী হতো, এই ব্যর্থতাকে সে প্রশ্রয় না দিত, তাহলে কিন্তু সে জীবনকে জয় করতে পারত। জীবনকে যদি দেখার দৃষ্টিভঙ্গিটা তার আরো শক্তিশালী হতো, সে কিন্তু এতটা ব্যর্থ হতো না বা এতটা দুঃখীও হতো না। মানুষ ট্রমা থেকে যে ভীতু হয়ে যায়, মানুষ ভয় পায়, আর ভয় পেলে মানুষ ধীরে ধীরে হতাশ হয়ে যায়। হতাশ হলে মানুষের মধ্যে এক ধরনের ঈর্ষা জন্মায়, আর এই ঈর্ষা থেকে মানুষ ধীরে ধীরে অন্যকে ঘৃণা করতে শেখে। তখন তার জীবন হয়ে ওঠে আত্মকেন্দ্রিক এবং এই ইন্ট্রোভার্ট মানুষটা নিজেকে গুটিয়ে নিতে থাকে এবং সে ভালোবাসার অভাবই হচ্ছে আসলে এই নিরাপত্তা বোধের অভাব। কিন্তু একটা সাহসী মানুষ কিন্তু যে কোনো বিপদকে তেড়ে ফুঁড়ে কেটে বেরিয়ে যেতে পারে, কিন্তু একটা ভীতু মানুষ কখনোই তার উদ্ভূত নেগেটিভ পরিস্থিতি থেকে বের হয়ে যেতে পারে না, ব্যর্থ হয় এবং আরও সমস্যার দিকে যেতে থাকে। এরকম একটা পারিবারিক বিশৃঙ্খল পরিবেশে বড় হওয়া একটি মেয়ে ভীতু হয়ে যখন বড় হয়, সে তার সংসারে গিয়ে যদি কোনো খুব কড়া শাসনের মধ্যে পড়ে, তার হাজবেন্ডের মাধ্যমে আবারও একটা সেই ভয়ের পরিবেশের মধ্যেই যদি তার জীবনটা ধাবিত হয়, তখন দেখা যায় কি যে তার সন্তানদের মধ্যেও সে তার ওই ভয়গুলোকে পাস করে দেয়। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে রাসেল বলছেন যে কোনো মায়ের হয়তো ভীষণ কুকুরের ভীতি আছে, যে কুকুর দেখলেই মনে হয় যে আমাকে কামড়াবে, তখন সে তার এই ভীতিটা সংক্রামক ব্যাধির মতো তার সন্তানের মধ্যে চালিত করে দেয়। তো তার এই সন্তানও দেখা যায় যে ভয় পেতে শুরু করে যে হ্যাঁ, কুকুর তাকেও কামড়াবে। কিন্তু আসলে এই ঘটনাটা বা এই চিন্তাটা বাস্তবতা থেকে অনেক দূরে। এটা তার মনের একটা কল্পনা, যেটা সে তার সন্তানের মধ্যে চালিয়ে দিচ্ছে। এবং কিছু মা আছে যারা ভীষণ আঁকড়ে ধরে রেখে এবং খুব প্রোটেকশন দিয়ে সন্তানকে লালন পালন করতে চান। এই সন্তানগুলো ধীরে ধীরে একটা ভীতু শ্রেণীর মানুষ হিসেবে গড়ে ওঠে, তাদেরকে ছাড়েন না এবং তারা নিজেরাও যেমন অসুখী থাকেন, এই সন্তানরাও তাদের হাতে বন্দি থেকে তারাও এক ধরনের অসুখী জীবনযাপন করতে করতে এবং তারাও এক ধরনের ভীতু, এক ধরনের আত্মবিশ্বাসবিহীন এক ধরনের মানুষ হিসেবে গড়ে ওঠে। এভাবে সাইক্লিং চলে এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই ডিসঅর্ডারগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ভালোবাসা মানুষকে সাহসী করে তোলে, ভালোবাসা মানুষকে নিরাপত্তা বোধ দেয়, ভালোবাসা মানুষকে অ্যাডভেঞ্চারাস করে তোলে এবং ভালোবাসা মানুষের মধ্যে উৎসাহ জাগায়, শক্তি জাগায়। এবং মানুষের জীবনে আসলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আমি আগেও বলেছি যে প্রশংসা পেলে মানুষ উৎসাহী হয়ে ওঠে এবং তার আত্মবিশ্বাস ফিরে পায়। তো সর্বশেষ কথা হলো কি, রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, হৃদয় আমার চায় যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সেটা যা কিছু সঞ্চয়। তো এফেকশন বা ভালোবাসাকে সার্থক করতে হলে দুজন মানুষকেই
সমানভাবে চেষ্টা করতে হবে। একজন ভালোবেসেই যাচ্ছে, আরেকজন কোনো উৎসাহই নাই, কোনো আগ্রহই নাই, সে তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ব্যস্ত, তার পার্টনারের দিকে তার কোনো মনোযোগ নাই এবং সে নিজের স্বার্থ নিয়ে পড়ে আছে। এরকম হলে তো সে এফেকশন বা ভালোবাসার কোনো কথাই সেখানে নেই। দুজন মানুষ, একজন মানুষের অন্যজনের প্রতি সম্মান থাকতে হবে, একজনের জন্য অন্যজনের উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে এবং শুভাকাঙ্ক্ষী হতে হবে, একজনের জন্য অন্যজনের শুভ আকাঙ্ক্ষা করতে হবে যে ওর যেন ভালো হয়, সেইটাই। কিন্তু আমরা উল্টো কি দেখি যে এই সম্পর্কগুলোর মধ্যেও জেলাস চলে আসে, এর মধ্যেও ঈর্ষা চলে আসে। দুজন মানুষকে যদি সম্মান করে, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী হয় এবং দুজনের মধ্যে যদি কোনো অহংবোধ না থাকে, তাহলে সেখানে অবশ্যই সুখ বিরাজ করবে। আর এটাই হলো পারস্পরিক দেয়া এবং নেয়া। আমরা চলে যাই 3 নম্বর পয়েন্ট, ইম্পর্টেন্স অফ ফ্যামিলি। অতীত থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলি প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, তাদের মধ্যে সবচাইতে বিশৃঙ্খল এবং সবচেয়ে নষ্ট প্রতিষ্ঠান হলো ফ্যামিলি, পরিবার। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, যত আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে থাকলে, হাসি খুশি নিয়ে থাকলে একটা চমৎকার আনন্দঘন পরিবেশ গড়ে ওঠে এবং মানুষের জীবনে পারিবারিক আনন্দটাই হচ্ছে সবচাইতে বেশি আনন্দময় জীবন। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে এই পারিবারিক জীবনেই সবচাইতে বেশি মনস্তাত্ত্বিক জটিলতা গড়ে উঠছে। বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো না, মার সাথে মেয়ের সম্পর্ক ভালো না, হাজব্যান্ডের সঙ্গে ওয়াইফের সম্পর্ক ভালো না, স্ত্রীর সঙ্গে শাশুড়ির সম্পর্ক ভালো না, বউ শাশুড়ির সম্পর্ক ভালো না। এই যে পারিবারিক একটি দ্বন্দ্ব, একটা জটিলতা, এই জটিলতাগুলোর কারণে শিশুদের মধ্যে প্রচুর মনস্তাত্ত্বিক জটিলতা সৃষ্টি হচ্ছে এবং এই ডিসঅর্ডারগুলো তৈরি হচ্ছে। হতাশা, বিষণ্ণতা, মনের রোগ, এই সমস্ত বিষয়গুলি, এই মনস্তাত্ত্বিক বিষয়গুলি সৃষ্টি হয় একটা বিশৃঙ্খল পরিবার থেকে। একটা পরিবারের ঝগড়াঝাটি, মারামারি, সেখানকার একে অপরের প্রতি ঈর্ষা, জেলাস এবং একে অন্যকে সহ্য করতে না পারা, একে অন্যকে বুঝতে না পারা, এই সমস্ত বিষয়গুলো মানুষের মধ্যে এক ধরনের অশান্তির সৃষ্টি করছে এবং পরিবার হয়ে উঠছে একটা অকার্যকর প্রতিষ্ঠান। এখন কি দেখা যায় যে এখনকার যুগের সন্তানদের কথা কিছুটা, এটা রাসেলের সাথে আমাদের এই যুগটাও অনেকটা মিলে গেছে। যেমন সন্তানদেরকে এখন আর বাবা মারা চিনতে পারছেন না। তারা কি চাইছে, তারা কি ভাবছে, তারা ঠিকমতো সম্মান করতে পারছে কি না, এই জায়গায় একটা দুটো পক্ষ বিপক্ষ দাঁড়িয়ে গেছে। সন্তানের প্রতিটি পদক্ষেপকে বিচার বিশ্লেষণ করে খুব সাবধানে এখন বাবা মাকে পথ চলতে হয়। সন্তান হয়ে উঠেছে অচেনা, তারা আর তাদের বাবা মাকে সম্মান করে না। বাবা মাও ভীরুতা, উদ্বেগ আর অশান্তি নিয়ে তাদের সঙ্গে পথ চলছে। কোনো রকম অধিকার প্রয়োগ করা যায় না। এখানে আইনের বিষয়ে চলে আসে। অধিকার প্রয়োগ করলেই তারা বিগড়ে যায়, তারা প্রবলেম শুরু করে এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করে। খুব বেশি ভালোবাসা দিলে বা খুব বেশি তাদেরকে তোয়াজ করে চললেও তারা বলবে যে বাবা মা তাদেরকে খুব বেশি নজরদারির মধ্যে রেখেছে, এই স্বাধীনতা, এই পরাধীনতা ভালো লাগে না, স্বাধীন হতে চাই। আবার এ থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোনো বাবা মা যদি ভাবে যে ঠিক আছে সে তার মতো পথ চলুক, তার মতো আমরা তাকে ঘাটাবো না, তখনও সে বলে যে আমাকে কেউ ভালোবাসে না। এই যে দ্বান্দ্বিক একটা অবস্থা, এই সেও কিন্তু বুঝতে পারছে না সে আসলে কি আচরণটা করছে। তবে একটা কথা ঠিক যে পিতা চায় অধিকার এবং শিশু চায় স্বাধীনতা। সাধারণত মায়ের সঙ্গে সন্তানদের একটা রিলেশন খুব ক্লোজ থাকে, কিন্তু বাবার সঙ্গে সেটা গড়ে না উঠলেও সন্তান কিন্তু বাবা এবং মাকে
সমানভাবে ভালোবাসে। পারিবারিক কাঠামোটা যদি সুগঠিত হয় এবং হেলদি হয়, তাহলে সেই পরিবারের সন্তানরা এবং সেই পরিবারের সদস্যরা সুখী থাকে। 4 নম্বর পয়েন্টে চলে যাই, হলো কাজ। জীবনে ভালো থাকার জন্য কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই। কাজ করলে মন ভালো থাকে এবং মানুষ সুখী থাকে, কিন্তু কাজ যদি আবার যন্ত্রণাদায়ক হয় এবং অপছন্দনীয় হয়, তাহলে আবার সেটা কিন্তু আবার মানুষকে একটা হতাশার পথে নিয়ে যেতে পারে। কাজটা হতে হবে ভালোবাসার কাজ, এবং যে কাজের মধ্যে দিয়ে মানুষ উৎসাহ পাবে এবং দিনকে দিন নিজেকে ডেভেলপমেন্ট করার মধ্যে দিয়ে, নিজের দক্ষতা বাড়ানোর মধ্যে দিয়ে মানুষ ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছতে পারবে যে কাজের মধ্যে দিয়ে সেই কাজ দিয়ে সে আসলে সুখী হতে পারে। কাজের মধ্যে দিয়ে সে তার উচ্চাকাঙ্ক্ষাকে সফল করতে পারে। আর কাজ মেইনলি মানুষের অবসরকে আনন্দ ঘন করে তুলতে পারে। কাজ আছে তো অবসর আছে, এবং অবসর হচ্ছে চমৎকার একটা বিষয়, কিন্তু কাজ নেই যার, সারাদিনই যার অবসর, তার জন্য আসলে অবসর কোনো মানে রাখে না। সো কাজের মধ্যে থাকে ভবিষ্যতের ভাবনা এবং মানুষের উচ্চাকাঙ্ক্ষা। তাই কাজের মতো আনন্দ ঘন আর কিছু হতে পারে না। আমরা চলে এলাম সর্বশেষ পয়েন্টে, এফোর্ট অ্যান্ড রেজিগনেশন। চেষ্টা এবং বিরতি। চেষ্টা থেকে বিরত থাকা। সুখ নিজে নিজে এসে ধরা দেবে না, সুখকে ধরতে হবে এবং সুখকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এক একজন মানুষের সুখ এক এক বিষয়ে। কেউ অনেক টাকা ইনকাম করে সুখী হয়, কেউ শপিং করে সুখী হয়, কেউ গান করে সুখী হয়, কেউ বই পড়ে সুখী হয়, কেউ সংসারের সন্তান লালন পালন করে সুখী হয়, সবাইকে খাইয়ে দাইয়ে তার মনে অনেক সুখ হয়। কেউ জনপ্রিয়তায় সুখী লাভ করে, কেউ রাজনীতিতে সুখী হয়, রাজনীতি করে বড় নেতা হয় সুখী হয়, কেউ বা একদম অনেক সম্মান পেলে সে সুখী বোধ করে, কেউ প্রতিষ্ঠান প্রধান হয়ে সুখী হয়। তো এই যে যেটাতে সুখ পায় তাকে জীবনের আর্লি স্টেজে এর জন্য কাজ করতে হবে, কাজ শুরু করতে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে সে তার ওই চাহিদাটা অর্জন করতে সক্ষম হবে। রাসেল বলছেন যে হ্যাপিনেস ইজ এ ফাংশন অফ ইউর এফোর্ট। তুমি যতটা চেষ্টা করবে সেইভাবেই সুখ এসে তোমার কাছে ধরা দেবে। এই জগতে কিছু কিছু মানুষ আছে যারা ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকে এবং তারা ভাবে যে সৃষ্টিকর্তাই তাদেরকে সবকিছু দেবেন, তাদের কোনো চেষ্টা তদবির করার কোনো দরকার নেই, চেষ্টার প্রয়োজন নেই, এবং যা কিছু তারা পাবেন এটা তাদের জন্য লেখা আছে। তো এ ধরনের মানুষকেই বলা হচ্ছে, এই চেষ্টাটাকেই বলা হচ্ছে রিজেকশন। মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে একটি ক্রিয়ার মধ্যে আছে, একটি প্রক্রিয়ার মধ্যে চলমান আছে, এবং সে একটা জায়গায় পৌঁছাবে, এটা ঠিক। সে ভাবছে যে গড তাকে সবকিছু করে দেবে, তাহলে জীবনেও তার কোনোদিন কোনো উন্নতি হবে না। অনেকেই বয়স হলে ধর্মকর্মে মনোযোগী হন এবং তারা দেখা যায় যে তাদের লেবাস চেঞ্জ হয়ে যায়, দাড়ি টুপি তারা পড়েন, এবং তারা সবসময় এমন একটা ভাব দেখানোর চেষ্টা করেন যে তারা অনেক সুখে আছেন, তারা অনেক কিছু জীবনে পেয়েছেন, তারা এটা নিয়ে সুখী, এটা নিয়ে খুশি। কিন্তু এখানে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা রাসেল করে দেখানোর চেষ্টা করেছেন যে হৃদয়ের গভীর ভেতর থেকে এরা আসলে দুঃখী, এরা ভীষণ হতাশাগ্রস্ত, এবং এদের মনের এই ভাবটা প্রকাশ না পেলেও এরা হতাশায় আচ্ছন্ন হয়ে যায়, যেটা একটা বয়সে ওল্ড এজে গিয়ে তাদের মধ্যে প্রকাশ পায় বিভিন্নভাবে, বিভিন্ন ধারার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। এরা উপরে উপরে অনেক খুশির ভাব দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে এতটাই বিষণ্ণ হয়ে পড়ে যে তাদের চোখে মুখে বিভিন্ন রেখার মধ্যে দিয়ে সেই ছাপগুলো বেরিয়ে আসে। তো ওল্ড এজের এই বিষণ্ণতার কারণ হলো ইয়াং এজে সে তার সময়টাকে নষ্ট করেছে এবং সে চেষ্টা করেনি তার সফলতার জন্য কাজ করার চেষ্টা, সে সাফল্যের জন্য চেষ্টা না করে ভাগ্যের দিকে তাকিয়েছিল। সো চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলেই আমরা সুখী হতে পারবো। আমরা কিছু
আমাদের মনটাকে চারদিকে ছড়িয়ে না দিয়ে একটা নির্দিষ্ট বিষয়ের মধ্যে মনটাকে নিবিষ্ট করে সেই জিনিসটাই পাওয়ার জন্য আমাদের কনসেন্ট্রেট করে সেই জিনিসটাকে পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং চেষ্টার ফল অবশ্যই আমরা পাবো। একসময় আমরা অবশ্যই সফলতা লাভ করব। পৃথিবীতে এটা এমন কখনোই দেখা যায়নি যে মানুষ হৃদয় দিয়ে কোনো কিছু চেয়েছে এবং প্রকৃতি তাকে সেটা দেয়নি। সে অবশ্যই সেটা পাবে, এবং এর উদাহরণ প্রচুর আছে, ভুরি ভুরি আছে। তো এই ছিল আমাদের আজকের শেষ পর্ব। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল বার্ট্রান্ড রাসেলের দ্য কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। আমরা পরবর্তী এপিসোডে নতুন কোনো বই নিয়ে এসে হাজির হব, এবং এই বইটা আমি একটু দীর্ঘ সময় নিয়েই পড়লাম, কারণ এর মধ্যে দিয়ে আমি আসলে অনেকগুলো মনস্তাত্ত্বিক থিওরি, অনেকগুলো মনস্তাত্ত্বিক কারণ, ব্যাখ্যা, বিশ্লেষণ আমি শেখার চেষ্টা করলাম, এবং আমার ভীষণ ভালো লেগেছে। রাসেলের এই বইটার প্রতিটি লাইন থেকেই একটা করে থিওরি বেরিয়ে আসতে পারে যদি সেভাবে বিশ্লেষণ করা যায়। সো পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আবারও এমন কোনো বই নিয়ে এসে হাজির হব। আমার আসলে মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভালো লাগে। আমি চিন্তা করছি পরবর্তী এপিসোডে আমরা ফ্রান্স কাফকার মেটামরফোসিস পড়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ।